বাংলাদেশে আমদানি বন্ধের কারণে সীমান্তে পড়ছে ভারতীয় পেঁয়াজ, প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 টাকা রুপিতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অটোপেন দিয়ে স্বাক্ষর করা নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধে মারা গেল 70,000-এরও বেশি ফিলিস্তিনি, 535 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল, চলছে হামলা। কৃষ্ণ সাগরে রাশিয়ার কথিত তেলবাহী দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা করল ইউক্রেন, হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করেছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। চরম বিপর্যয়ে আছেন ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। বাংলাদেশ সরকার নিজ দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় স্থলবন্দরে পৌঁছে যাচ্ছে প্রায় 30,000 টন পেঁয়াজ। শুক্রবার মালদহের মাহাদীপুর সোনা মসজিদ স্থলবন্দরে 50 কেজির পেঁয়াজের বস্তা মাত্র 100 রুপিতে বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। অথচ পরিবহন খরচ সহ ভারতে এই পেঁয়াজের কেনা দাম 22 রুপি। মালদহের স্থানীয় খুচরা বাজারেই পেঁয়াজের দাম প্রতি কেজি 20 থেকে 22 রুপি। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং ত্রিপুরার টিপ্রামোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদত্ত মাণিক্য উত্তর পূর্বের আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দর কষাকষির ক্ষমতা বাড়াতে তারা এই উদ্যোগ নিচ্ছেন। ত্রিপুরা রাজ্য ওয়ান নর্থ ইস্ট ইউনিট এর সমাবেশে ভাষণে তারা বলেছেন, জাতীয় নেতাদের কাছে আঞ্চলিক দলগুলোর কোনো মূল্য নেই। এনডিটিভি জানিয়েছে, গত 4 নভেম্বর নয়াদিল্লিতে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের নেতারা ঘোষণা করেন এ অঞ্চলের সমস্যাগুলো উত্থাপনের জন্য একটি একক রাজনৈতিক সত্তা গঠন করবেন। সেই ধারাবাহিকতায় এই সমাবেশ করা হয়। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেইলা শহরের আল ফারাবি স্কুলের কাছে বোমা হামলায় জুমা ও ফাদি তামার আবু আসসি নামের 2 ভাই নিহত হয়। খান ইউনিসের উত্তর পূর্বে আল কারারা শহরে বিমান হামলায় 3 জন আহত হয়েছেন। আগের দিন বনি সুহেইলায় ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে 70,100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,70,900 জনেরও বেশি মানুষ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, গাজা শান্তি বাহিনীতে তারা সেনা পাঠাতে প্রস্তুত। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র করার কোনো ভূমিকায় তার দেশ থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় শান্তি চুক্তির একটি ভিত্তি হল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ প্রতিষ্ঠা। এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে। গাজায় সংঘাত বন্ধে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সমর্থনে একটি মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। পরিকল্পনায় ফিলিস্তিনি অঞ্চলের জন্য আইএসএফকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনি কয়েকশো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গেল আগস্ট মাসে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে কথা বলার সময় গাজার জন্য 5,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, মার্চে কায়রোতে প্রথম ভাগে 5 শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও কয়েকশো জনকে প্রশিক্ষণ দিতে সেপ্টেম্বর থেকে আবার 2 মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কৃষ্ণসাগর পার হওয়ার সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কারে ড্রোন হামলা করেছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্রুতগতির ড্রোনগুলো ট্যাঙ্কারে আঘাত হানার পরপরই বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে। তুরস্কের উপকূলে গত শুক্রবার এ হামলা হয়। তুরস্কের কোস্টগার্ড এমটি কায়রোস থেকে 25 জন নাবিককে উদ্ধার করেছে, যাদের মধ্যে 4 জন বাংলাদেশি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন। পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারে আরেকটি হামলার খবর পাওয়া যায়, তবে কোথাও হতাহতের তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা হিসেবে নিষিদ্ধ করেছে রাশিয়া।
শুক্রবার এই ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ। এটি ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের বিরুদ্ধে রুশ সরকারের কঠোর অবস্থানের অংশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে এই সমালোচনা দিনে দিনে তীব্র হচ্ছিল। এই ঘোষণার অর্থ হলো আন্তর্জাতিক এই গোষ্ঠীটিকে রাশিয়ায় তাদের সব কাজ বন্ধ করতে হবে। যারা এই সংস্থাটিকে সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোপেন দিয়ে যেসব নির্বাহী আদেশ জারি করেছেন সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বাইডেনের বেশিরভাগ নির্বাহী আদেশই অটোপেন ব্যবহার করে সই করা। অটোপেন হলো এমন একটি মেশিন যা কারো স্বাক্ষর নকল করে বসিয়ে দিতে পারে। ট্রাম্প লিখেছেন, ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে যেসব নথিতে স্বাক্ষর করেছেন তা বাতিল করা হলো। এগুলো আর কোনো কার্যকারিতা থাকবে না। বাইডেনের স্বাক্ষর করা মোট নথির প্রায় 92%ই এমন। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে 153 জন মারা গেছেন, নিখোঁজ আছেন 191 জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, বন্যায় 20,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,08,000 মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারত মহাসাগরে দ্বীপরাষ্ট্রটিতে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েকে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির ঘটনায় আফগান পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা ইস্যু স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অভিবাসন আশ্রয় স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পররাষ্ট্র দপ্তর আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারীদের ভিসা ইস্যু স্থগিত করেছে। গত বুধবার ওয়াশিংটনে আমেরিকান ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলির প্রধান সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক রহমান উল্লাহ লাকানওয়ালের নাম প্রকাশ করা হয়। ওই হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন। আহত অন্যজনের অবস্থাও গুরুতর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংকোয়েট হলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। শনিবার সন্ধ্যায় একটি পারিবারিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রোববার ভারতের এনডিটিভি এ তথ্য জানিয়েছে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল এভিনিউর 1900 ব্লকের কাছে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণ করা হয়। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানিয়েছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে এ বন্দুক হামলা করা হয়েছে। ভেনেজুয়েলা তার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার মার্কিন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে ঔপনিবেশিক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। বলেছে, এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন। আগের দিন শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছিলেন, সকল বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীরা ভেনেজুয়েলার আকাশসীমা ও আশপাশের আকাশসীমা বন্ধ রাখার কথা বিবেচনা করুন। এই ঘোষণার আগে তিনি কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বক্তৃতা বাড়িয়েছিলেন। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি হার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে বলেন, আগের প্রশাসন তার প্রতি খুব কঠোর এবং অন্যায্য আচরণ করেছে। হার্নান্দেজ 2024 সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাকে 45 বছরের কারাদণ্ড দেয়া হয়। ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ 2014 থেকে 2022 সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2022 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্নর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।